গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ল ১.৫ টাকা, বেড়েছে সঞ্চালন চার্জও। কার্যকর ১ জুন থেকে বাড়তি চাপ এলোমেলো করবে জীবনযাত্রাকে, শঙ্কা অর্থনীতিবিদদের। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হতে পারে আগামী সপ্তাহে। আত্মপক্ষ সমর্থনে ক্ষমা চাইলেন প্রধান আসামি সোহেল, যুক্তিতর্ক উপস্থাপন কাল। আদিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে তদন্ত প্রতিবেদন দাখিল, প্রকাশ করা হবে কাল। অবহেলার কারণে প্রাণহানি, দায়ীদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতির লাগাম টানার সরকারি প্রতিশ্রুতির মধ্যেই এবার বাড়ানো হলো বিদ্যুতের দাম। কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন মধ্যবিত্ত নাগরিকদেরও গুনতে হবে বাড়তি টাকা, কারণ লাইফলাইন গ্রাহকদের জন্য দাম বাড়ানো হয়েছে ১৫%। এছাড়া গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ধাপ অনুযায়ী সর্বোচ্চ ১৯.৯৪% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। চলতি মাস থেকেই বিদ্যুৎ বিলে এই বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেশে নেই বিনিয়োগ, বিদ্যুৎ গ্যাসের অভাবে থমকে আছে শিল্প উৎপাদন, মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এবার বিদ্যুতের দাম প্রায় 20% বাড়িয়েছে সরকার। পার্সেন্টেজ বাড়ি তো মনে হবে যে 15 তুলনায় হতো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির দাম বৃদ্ধির ঘোষণা বলছে, এখন থেকে লাইফলাইন গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 5 টাকা 32 পয়সা, আর সাধারণ গ্রাহকদের ধাপ অনুযায়ী গুনতে হবে 6 টাকা 18 পয়সা থেকে সর্বোচ্চ 17 টাকা 35 পয়সা। এর সাথে যুক্ত হবে হুইলিং চার্জের 42 পয়সা। এছাড়া পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে 19.85%। বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করার আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড এভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করত আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ভর্তুকির পরিমাণটা দেখেন, ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বৎসর বাড়ি, আপনি গত 5 বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে এটা আসলে অনেকখানি বেড়ে গেছে। হ্যাঁ, এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই বর্তাবে। বিইআরসির হিসাব বলছে, দাম বৃদ্ধির পরও সরকারকে খাতে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকির টাকা জনগণের পকেট থেকে নেওয়া হয়, তাই বিদ্যুতের দামের বাড়তি চাপ এলোমেলো করবে জীবনযাত্রাকে। এমন সিদ্ধান্তে সরকারের জনপ্রিয়তা কমতে পারে বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। এই বিদ্যুতের দাম একবার বাড়লে সেটার কমে না। আর ইন্ডাস্ট্রিতে যেরকম একটা ডিসকন্টেন্ট আছে, প্রচুর অসন্তোষ আছে এখন শিল্পপতিদের মধ্যে, যারা কারখানা মালিক তাদের মধ্যে। এখন এই যে অতিরিক্ত দাম যেটা হলো, এটার কারণে যদি উৎপাদন কমিয়ে দেয় মানুষ, যদি কারখানা বন্ধ করে দেয় অনেকে, তাহলে সেক্ষেত্রে আসলে তখন সরকার কি করবে? পরিস্থিতি তো সাময়িক, শান্তি চুক্তি যখন হবে তখন কিন্তু সেই শান্তি চুক্তি প্রক্রিয়া কিন্তু চলছে, তখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে সবাই মিলে এটাকে মোকাবেলা করতে পারতাম। আসলে এই বিদ্যুতের দাম এত বাড়ানোর দরকার ছিল না, 5% বাড়ালেই যথেষ্ট ছিল। এই গরিব মানুষের জন্য 15% অনেক বেশি। তাদের তো আয় বাড়ে না, তাদের খরচটা বেড়ে যায়, তো এটা তো আসলে হয় না, তাই না? সুতরাং আমার মনে হয় কি যে এই লাইফলাইন কাস্টমারদের জন্য একটু রিভিউ করা উচিত। এর আগে গেল মে মাসে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি। শুনানির 2 সপ্তাহের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিল কমিশন। আসলে আমরা সবসময় কি দেখি, যখন বিইআরসির শুনানি হয়, শুনানির কিন্তু গ্রাহকদের সমস্যা সমাধানের জন্য করা হয় না। এটা করা হচ্ছে যে বিদ্যুৎ বিতরণকারী যে কোম্পানিগুলো আছে, যারা উৎপাদন করছে, তাদের অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু এই বারবার শুনানি হয় এবং তখন দাম বাড়ানোই শুধু হয়, দাম আর কখনো কমানো হয় না। তার মানে পুরো এই শুনানিটা অনেকটাই মনে হচ্ছে যে এটা নাটক। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে বাড়বে সংসার খরচ, বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও, আশঙ্কা সাধারণ মানুষের। তারা বলছেন, হঠাৎ করে বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে বদলে যাবে সংসারের হিসাব নিকাশ, বাড়বে ভোগান্তি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। পাইকারি থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 16 থেকে প্রায় 20% পর্যন্ত। সরকারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরাও।
তারা বলছেন ঊর্ধ্বগতির বাজারে সংসার খরচ চালাতে যেখানে সাধারণ মানুষকে হিমশিম খেতে হয়, সেখানে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে এক লাফে ৳1.52 বৃদ্ধিতে খরচের চাপ আরও বাড়বে। তা সরকারের উচিত হবে না এই বিদ্যুৎ দামটা বাড়ানো। তাহলে আমরা রিক্সা চালাই, গাড়ি চালাই, অটো গাড়ি চালাই, আমার মনে করেন তাহলে 300 টাকা বেশি এসে যায়। 300 টাকা হইলে মনে করেন তো আমার একটু কম হইলে আমার সুবিধা ভালো হয়। বিদ্যুতের দাম না ওইদিকে না থাকায় এই যে অটোগুলা চলতেছে যে অবৈধভাবে কত বিদ্যুৎ অপচয় হচ্ছে, এইগুলার দিকে তাকাইলে সবচেয়ে ভালো। তো জনগণ অসহায়, কোনো কিছুই তো জনগণের ইচ্ছা মতো হইতেছে না। আমরা সাধারণ মানুষ, ৳1.5 তো পার ইউনিটে, এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ব্যবসা এবং উৎপাদন খরচ বাড়বে, যার ফলে নিত্যপণ্যের দাম 15 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। চাপ তো অবশ্যই, একদিকে তেলের দাম বাড়তেছে, বিদ্যুতের দাম বাড়তেছে, যে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। প্রতিটা পণ্যের মূল্য বেড়ে যাবে, কস্টিং বেড়ে যাবে, স্বাভাবিক। আপনি 20% বাড়েছেন, অটোমেটিকলি 25 থেকে 30% বাড়বে, কারণ কেউ পকেট থেকে দিবে না। সব কিছুতেই দাম বেড়ে যাবে, সব কিছুর দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাবে। সাধারণ মানুষের আয় ব্যয়ের বিবেচনায় বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অগ্রাধিকার দেয়া হলেও তা আর্থিক সংকট মেটাতে যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এছাড়া IMF এর শর্ত মানতে হলে বাড়তি দামের চাপ পড়বে জনগণের উপর। তাই বৈশ্বিক সমস্যা পর্যালোচনা করে বিনিয়োগে গতি আনতে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিশাদ নাসরুল্লাহর আরেকটি রিপোর্ট। বৈশ্বিক সংকট, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া ও IMF এর চাপে অনেকটাই পিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত। সরবরাহ সংকটে থমকে আছে শিল্প উৎপাদন। এরই মধ্যে 2 দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। চলতি মাসে বিদ্যুতের জন্য বাড়তি অর্থ গুনতে হবে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেটে বাড়তি চাপ তৈরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী বাজেটে আমাদের ব্যবসা বান্ধব এবং প্লাস জনভোগান্তি যেভাবে দূর করা যায়, যাতে মানুষের কাছে সহনশীল একটা পরিবেশ তৈরি করা যায়, সেই রকম পদক্ষেপ নেওয়া জরুরি। সব কিছুতেই একটা মূল্যস্ফীতি ঘটছে, এই বিষয়টাকে অ্যাডজাস্ট করে কিভাবে এমন একটা বাজেট করা যায় যাতে জনগণের জন্য জনবান্ধব একটা বাজেট তৈরি করা যায় এবং ব্যবসা বান্ধব বাজেট তৈরি করা যায়, এই বিষয়টাই আমার মনে হয় বাজেটে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। মানুষ ভাবছে যে গত 15 বছরের শাসনের পরিবর্তনের ফলে গণতান্ত্রিক শাসন এসে তাদেরকে যে রিলিফ দিবে, সেই রিলিফ দেওয়ার কিন্তু কোনো রকম সুযোগ সরকার রাখছে না। এখন দুটো প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে। এক, সরকার কি তাহলে এই দুর্বৃত্তদের সঙ্গে রিনেগোশিয়েট করছে, নাকি সে জনগণকে একটা স্বস্তি দিতে চায়? জনগণকে যদি স্বস্তি দিতে চায় তাহলে বিদ্যুতের মূল্য বাড়িয়ে তো জনগণকে আপনি স্বস্তি দিতে পারবেন না। বাজেটে ফোকাস দেওয়া উচিত যে কোনো অবস্থায় যাতে আগামী 1 বছর বিদ্যুতের দাম না বাড়ে, সেই রকম একটা বাজেট করা উচিত, যে আমরা অন্তত একটা বছর মানুষকে স্বস্তি দেখ। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজস্ব সক্ষমতার ভিত্তি বিবেচনায় পদক্ষেপ নেওয়ার তাগিদ বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের। আগে সরকারের মতো এই সরকারও IMF নির্ভরশীলতার দিকে যাচ্ছে। সুতরাং ওই IMF-কে নিয়ে সমস্যাটা হলো যে IMF হচ্ছে ভর্তুকি সবসময় কমাতে বলে, তারা পাইকারিভাবে ভর্তুকি কমাতে বলে, কিন্তু ভর্তুকির কারণ দূর করতে বলে না কখনো। যেমন বিদ্যুৎ খাতে ভর্তুকি যে কারণে হচ্ছে, এই যে আমদানি নির্ভর বিদ্যুৎ কাঠামো, কিংবা আমদানি, বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি নির্ভর যে জ্বালানি বিদ্যুৎ খাত, এইটা যখন এটা কিন্তু IMF বিশ্বব্যাংকের পরামর্শের একটা ফলাফল। তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানির বিনিয়োগ, এই সমস্ত জিনিসগুলোকে সবসময় তারা উৎসাহিত করে। কিন্তু এগুলির কারণেই কিন্তু এই আজকের এই বিদ্যুৎ খাতের ব্যয়টা অনেক বেশি বেড়েছে। দেশি বিদেশি প্রাইভেট কোম্পানির মুনাফা ঠিক থাকলো, কিন্তু চাপটা এসে পড়ে তখন জনগণের উপরে, এই ভর্তুকি কমানোর চাপটা এসে। সেই জন্য সরকারের স্বাধীনভাবে চিন্তা করার একটা দক্ষতা অর্জন করার দরকার। সব IMF-এর চোখ দিয়ে না দেখে, বিশ্বব্যাংকের চোখ দিয়ে না দেখে, নিজেরা দেখার যে আমি কিভাবে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয়টা কমাবো, কিভাবে করলে কম খরচে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ভর্তুকি কমাতে, তখন ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADB-তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 32,692 কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
আগামী সপ্তাহে হতে পারে রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। বুধবার আলোচিত এই মামলার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামিকে আনা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আদালতের কার্যক্রমের শুরুতেই বিচারক আসামিদেরকে তাদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। পরে আসামিদের বক্তব্য জানতে চাইলে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান মামলার প্রধান আসামি সোহেল রানা। আরেক আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার চেষ্টা করা হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষী নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আগামী সপ্তাহে এই মামলার রায় হবে বলে প্রত্যাশা পাবলিক প্রসিকিউটরের। আমরা আশা করছি যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। গত 19 মে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশের সব মানুষের কথা বিবেচনা করে এবারের বাজেট দেয়া হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দলের সাক্ষাতের পর এ তথ্য জানান অর্থমন্ত্রী। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মিৎসুই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরারামা, মিৎসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেইনচিরো কাওয়ামোতো। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির ক্ষতিপূরণে কাজ করছে সরকার। একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে। আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে, বিনিয়োগ বেশি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানেই দাপ্তরিক কার্যক্রম শেষ করে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর 23তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সংবিধান ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং জনপ্রতিনিধিদের দায়িত্ব বাস্তবায়নের কার্যকর হাতিয়ার। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক অরিয়েন্টেশন কর্মসূচিতে একথা বলেন স্পিকার। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, UNDPর আবাসিক প্রতিনিধি এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব কার্যপ্রণালী বিধির মাধ্যমে নির্ধারিত হয়েছে। 2 দিনব্যাপী এই অরিয়েন্টেশন কর্মসূচির প্রথম ধাপে সাধারণ ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যরা অংশ নেন। সংসদীয় কার্যক্রম সম্পর্কে নবনির্বাচিত সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতেই এই আয়োজন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদের ক্ষমতার ভিত্তি হল সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো, কিন্তু সেই ক্ষমতার বাস্তব প্রয়োগ ঘটে কার্যপ্রণালী বিধির মাধ্যমে।
কার্যক্রমের বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি এমন একটি কার্যকর হাতিয়ার যার মাধ্যমে একজন সংসদ সদস্যের ভূমিকা, দায়িত্ব ও অধিকার বাস্তব রূপ পায়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সে আস্থারই প্রমাণ। এটি বিএনপি ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সাফল্যের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি। কথা বলেন হাদি হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও। হাতি হত্যার বিচার আমরা চাই এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমার ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপ্রিটদেরকে ফেরত আনতে হয় তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। তো সুতরাং আমরা ওই দিকে আগাতে চাই। হ্যাঁ, তা এখন সেটা যদি বাংলাদেশের সাথে যদি তারা কোনো কথা বলে তখন সেটা আমরা দেখি। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে এই প্রতিবেদন কাল বুধবার খোলা হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার শওকত হোসেন জানান, এই ঘটনায় পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও এই সুযোগ কাজে লাগিয়ে আসামি পক্ষ আইনি সুবিধা নিতে পারবে না। তিনি বলেন, এই অপরাধের কোনো ছাড় দেয়া হবে না, বিচারক আবেগতাড়িত হয়ে রায় দেবেন না। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে 5টি শহরে আধুনিক নকশায় নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়াও 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করার তথ্যও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 492টি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। হাম ও এর উপসর্গে সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1265 শিশু। তীব্র গরম ও আবহাওয়ার পরিবর্তনের প্রভাব হামের বিস্তারকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। তাই হামের চিকিৎসা পরবর্তী 4 থেকে 6 সপ্তাহ শিশুকে বিশেষ যত্ন ও সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মৃত্যুর একেবারে কাছ থেকে ফিরে স্বস্তিতে নেই হামে আক্রান্ত ছোট্ট শিশু নরসিংদীর তামজিদ। বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউতে 15 দিন আর হাম ইউনিটে আরও 5 দিন থাকার পরও শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ নানা জটিলতা তার পিছু যেন ছাড়ছেই না। ওদের লাইফ সাপোর্টে ছিল, লাইফ সাপোর্ট এখানে এখনো একটু মোটামুটি আছে। ওই তো এই সময় চোখে চাইতোই না, অনেক অসুস্থ ছিল, এখন একটু তাকায় তো। হামের সাথে ডায়রিয়া, জ্বর আর শ্বাসকষ্টে কাবু 8 মাসের শিশু রায়ান। কিছু সময় পরপরই ঘুমিয়ে পড়ছে মায়ের কোলে। আর ঝিনাইদহের তাসপিয়া রক্তে ইনফেকশন নিয়ে হাসপাতালে 12 দিন থাকার পর জানতে পারে হামে আক্রান্ত। হাসপাতালে নতুন করে হামের চিকিৎসায় অনেকটা ক্লান্ত তার শরীর। পরীক্ষা করা হয়েছে, ওখানে শুধু রক্তের পরীক্ষা আর প্রসাব পরীক্ষা করছে। এখানে এসে যে অনেকগুলো টেস্ট করা লাগে, আমাদের ঝিনাইদহ জেলা পর্যায়ের এত অবগত হয়নি এখনো। ডায়রিয়া, তারপরে জ্বর আর হাম, শ্বাসকষ্ট হইতেছে অনেক। আইসিইউর সামনে 9 মাসের শিশু আব্দুর রহমানের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তার বাবা। বিপরীতে হাম ইউনিটের বিছানায় শুয়ে রোমান অপেক্ষায় আছে আইসিইউ। ডাক্তার বলছে যে আইসিইউ খালি নেই, খালি হলে পরে দিবে। কালকে যেরকম 11,000 টাকার উপরে গেল, কারণ একটা অক্সিজেন মাস্ক নিয়ে আসলাম 6,100 টাকা। তারপরে আরও ওষুধ পানি আনছি, প্রায় এগুলো মিলে জেলা টেস্ট মিলে প্রায় 11,000 টাকার মতো। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্তদের সংখ্যা কমলেও এ রোগ পরবর্তী জটিলতায় উদ্বেগ বাড়ছে।
প্রচণ্ড ওয়েদার গরমের সময় ডায়রিয়া একটা প্রকোপ হতে পারে, সেভাবে হামের যে রোগীগুলো আসতেছে সেগুলোতে স্বভাবতই আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হাম, এর মধ্যে গরম, তার মধ্যে আবার যেগুলি শ্বাসকষ্ট যে সমস্যায় ভুগতেছে, নিউমোনিয়া ভুগতেছে, গরম ওয়েদারটা তো এটা ডেফিনেটলি এই প্রবলেমটাকে আরও অ্যাগ্রাভেট করতেছে। যে হাম থেকে ভালো হয়ে যাওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ আপনারা আইসোলেটেড থাকবেন, ভিড়ে এড়িয়ে চলবেন এবং হাই প্রোটিন ডায়েট আমরা খেতে বলি। নিউমোনিয়ায় মৃত্যুর আশঙ্কা থাকায় সন্তানদের নিয়ে হাসপাতালে আসার চাপ বাড়ছে বলেও জানান চিকিৎসকরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হামা উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহে এক শিশু ও রংপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এই নিয়ে হাসপাতালটিতে হামে মোট 45 শিশুর মৃত্যু হলো। গত 26 মে নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে 6 মাসের মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 29 শিশু। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে বিএনপি ধারণ করে কোনো দল বা ব্যক্তি যেই হোক না কেন যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে। দুপুরে নোয়াখালী সোনাইমুড়ির নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেয়া হবে না, প্রয়োজনে তাদের পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে। তিনি বলেন, ৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠার পর বারবার এদেশে রক্তাক্ত করে বহু আন্দোলন হয়েছে, আরও আন্দোলন দরকার হলে বাংলাদেশের মানুষ করবে, কিন্তু 19৭১ সাল ও মহান মুক্তিযুদ্ধকে যারা খাটো করে দেখবে, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা তা কোনোদিন মেনে নেবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে এবং পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য গ্রামে গ্রামে চষে বেরিয়েছে, আজ তাদের দলের আস্ফালন দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই সবাই সংগ্রাম আন্দোলন করেছে, গুলির মুখে দাঁড়িয়েছিলাম। মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অসম্মানিত করা হয়েছে। এখন আমরা ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি লাগে ভুয়া শব্দটি জড়িত হয়ে গেছে। এটা কোনোভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে ভালো লাগে না। আর তাই আমরা এই তালিকা নিয়েও কাজ করব। ইতিমধ্যে প্রায় ৬,০০০-এর অধিক অমুক্তিযোদ্ধাকে সেই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই কার্যক্রমটি চলমান রেখেছে। বীর নিবাসের বিষয়টি আমরা খতিয়ে দেখব। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সুযোগ সুবিধা এবং তাদের জন্য গৃহ নির্মাণের যে প্রকল্প রয়েছে সেটিকে বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এই সময় সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের পাশাপাশি বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম সহ বোর্ডের সকল সদস্যের পদত্যাগের দাবিও জানান তারা। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নবনিযুক্ত চেয়ারম্যানকে প্রত্যাহারের কোনো কারণ নেই। শুভ মাহফুজের রিপোর্ট। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা তৃতীয় দিনের বিক্ষোভ। বুধবার সকাল 9টা থেকে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ সময় তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দিলকুশা থেকে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। আন্দোলনকারী গ্রাহকদের দাবি, দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংক আবারও একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে দিতে চায় ইসলামী ব্যাংককে। 5ই আগস্টের পরে খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আবার তাকে কিভাবে ফ্যাসিস্টের দোসর আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেয়? প্রাইভেট ব্যাংকগুলো তাদের নিজস্ব গতিতে চলবে। এখানে সরকার যদি এসে হস্তক্ষেপ করে তো অবশ্যই সেখানে গ্রাহকদের একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় থাকে। সে ইসলামী ব্যাংকের সংস্কৃতি, কালচার, আইডিওলজির সাথে কোনোভাবেই তার সম্পৃক্ততা নাই, কিন্তু সে তার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের 10,000 কোটি টাকা লুটপাট হয়েছিল সেই ব্যাপারে তার অভিযোগ আছে। সে একজন ফেসিস্টকে কিভাবে একজন ইসলামী ব্যাংকের মতো একটা দিনী প্রতিষ্ঠান, একটা আর্থিক ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দেওয়া হয়? বুঝতে আর বাকি নাই এখানে কি চলছে, আমরা সেটা হতে দেব না, এটাই আমাদের দাবি। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও আগের এমডিকে পুনর্বহাল করা সহ 7 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক। 3 দিন খেলাপি, তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর, তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়ার পরেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে
তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনোভাবে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নিব না, ফলে তার নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। স্থায়ী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। নবনিযুক্ত চেয়ারম্যানকে প্রত্যাহার না করার সিদ্ধান্তে এখনও অটল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, রাস্তার আন্দোলনের প্রভাব পড়বে না ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক অবশ্যই কোনো প্রেসারে এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। বাংলাদেশ ব্যাংক একজন চেয়ারম্যান দিতে চেয়েছে, ভেবেছে যে বাংলাদেশ ব্যাংকের মানে সাবেক নির্বাহীদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কাকে হলে ভালো হয়, তখন তাকে ডিসাইড করেছে, সেই হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকে ঢুকতে না দেওয়ার যে হুমকি দিয়েছে, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, কোনো ব্যাংকের চেয়ারম্যানের নিয়মিত ব্যাংকে যাওয়ার বাধ্যবাধকতা নেই। চেয়ারম্যানকে ডে টু ডে ব্যাংকে যাওয়ার কোনো কারণ দেখি না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে রিট দায়ের করেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী জানান, রিটে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা ও তার প্রতি কোনো অবহেলা করা হয়েছে কিনা সেসব বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। গত রবিবার মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বেশ কিছুদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ। বুধবার অ্যাটর্নি জেনারেলের অফিসে যান মেঘ এবং মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নরসের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। এরই মধ্যেই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে। এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে বলেও জানান তিনি। পাশাপাশি বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরার আশ্বাসও দেন অ্যাটর্নি জেনারেল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নির্মম হত্যার শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘদিন ধরে আসলে এটা নিয়ে অনেকভাবে চেষ্টা করছে, আসলে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। তারপরে আপনার যেই গভর্নমেন্টের সময় হয়েছে, সেই গভর্নমেন্ট চলে যাওয়ার পর ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একটা আশারও দেখেছিলাম। তো নতুন গভর্নমেন্ট যখন আসলো, এই কয় মাসে কিন্তু এই গভর্নমেন্ট আসলে এই বিচারটা নিয়ে, তদন্ত নিয়ে একটা কোনো শব্দ আসলে ব্যবহার করেননি। তো আমাদের তো আসলে হতাশা, আমরা এমনি হতাশা ডুবে আছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন, এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছেন। ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। তো আমি যতটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরব। ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারী থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বোয়ালমারীর দক্ষিণ ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তৌহিদ মিয়া নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তৌহিদ ওই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে। 2 দিন নিখোঁজ থাকার পর আজ সকালে তার লাশ পাওয়া যায়। স্বজনরা জানায়, গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে আজ গ্রামের সকলে মিলে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে ফরিদপুরের কৃষ্ণপুর গ্রামে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে শেখ আকু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষ্ণপুর গ্রামের একটি চালতা গাছ কাটার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় গাছতলায় থাকা একটি বাঁশের খুঁটির চোখা অংশ গলা ভেদ করে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া মোড়ে আগুনে পুড়ে গেছে একটি হোটেল ও জ্বালানি তেলের একটি দোকান। ভোরে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে পাশের খাবার হোটেলেও। পুলিশ জানায়, প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।